হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় হচ্ছে সেটি হচ্ছে ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বা বিষয়, ষোড়শ মহাজনপদের বৈশিষ্ট্যগুলি কি কি। তো আমাদের সাথে যুক্ত হওয়ার আগে বা মূল টপিকে যাওয়ার আগে বলে দিই কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেখানে রয়েছে। তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে এই দুটি নম্বরের সাথে আমাদের সাথে কল করে আমাদের সাথে যুক্ত হতে পারো, বা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল অ্যাপ রয়েছে যেটি পিস্তিকল এডুকেশন, এখান থেকে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং আমাদের কোর্সের সাথে যুক্ত হতে পারো, বা এই দুটি নম্বরে যোগাযোগ করতে পারো, যেখানে আমাদের সাথে যুক্ত হলে আমাদের কোর্সের মধ্যে রয়েছে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস অ্যান্ড 100% কমন সাজেশনস। যেখানে রয়েছে মেজর কোর্সের মেজর স্টুডেন্টদের জন্য রয়েছে 1299, যেখানে মেজর শুদ্ধ সমস্ত বিষয় আরও যে অন্যান্য সাবজেক্টগুলি সেগুলি পেয়ে যাচ্ছ, অথবা রয়েছে মাইনর কোর্স 699 রয়েছে, এটার মধ্যেও তোমরা যুক্ত হতে পারো। আমাদের সাথে যুক্ত হতে গেলে এই দুটি নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের আমরা মূল বিষয়ে আসি, যেটি হচ্ছে ষোড়শ মহাজনপদের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি। যেখানে প্রথমত রয়েছে শাসন ব্যবস্থার ধরন, যেখানে প্রথম রয়েছে মনার্কি এবং দ্বিতীয়ত রয়েছে রিপাবলিক। মনার্কির মধ্যে রয়েছে বা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে রয়েছে যেখানে রাজা সমস্ত প্রশাসনিক এবং সামরিক ক্ষমতার অধিকারী ছিলেন, যেখানে তিনি সমস্ত যে সিদ্ধান্ত নিজেই গ্রহণ করতেন এবং সমস্ত যে শেষ সিদ্ধান্ত তারই ছিল, তার উপরে বা ঊর্ধ্বে কেউ ছিল না। যেখানে এই সমস্ত রাজতান্ত্রিক রাজ্যগুলির মধ্যে প্রধান ছিল মগধ, কোশর, বৎস এবং অবন্তী। এবং দ্বিতীয় যে ব্যবস্থা ছিল সেটি ছিল রিপাবলিকান বা গণরাজ্য, যেখানে একক রাজা ছিল না, বরং এখানে ছিল বিভিন্ন জায়গা থেকে নির্বাচিত মানুষের একটি সংগঠন বা সংঘ, যেখানে তারা বিভিন্ন ধরনের যে সামরিক প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্ত মিলেমিশে সিদ্ধান্ত গ্রহণ করত। যেখানে ব্রিজি বা ব্রজি বা মল্ল ছিল মূল দুটি রাজ্য। এছাড়া যে ভৌগোলিক অবস্থান, দ্বিতীয় যে আমাদের বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে ভৌগোলিক অবস্থান বা আঞ্চলিক বিস্তার, যেখানে গঙ্গা উপত্যকা অঞ্চলকে কেন্দ্র করে ষোড়শ মহাজনপদের বেশিরভাগ যে রাজ্যগুলি অবস্থান করত, এবং গঙ্গা নদীকে কেন্দ্র করে এই রাজ্যগুলি মূল থাকতো। এবং ষোড়শ মহাজনপদের বেশিরভাগ রাজ্যগুলি ছিল উত্তর ভারতে। শুধুমাত্র বলা যেতে পারে যে অসমক শুধু দক্ষিণ ভারতে ছিল এবং গোদাবরী নদীর যে তীরবর্তী অঞ্চলে অবস্থান করত। এবং উত্তর পশ্চিম সীমান্তে যে রাজ্যগুলি ছিল তার মধ্যে উত্তর পশ্চিমে ছিল গান্ধার এবং কম্বোজ অবস্থান করত। তাহলে মূল যে রাজ্যগুলি ছিল ষোড়শ মহাজনপদে সেগুলি উত্তর ভারতে অবস্থান করত, এবং অসমক শুধু দক্ষিণে অবস্থান করত, এবং উত্তর পশ্চিমে গান্ধার এবং কম্বোজ অবস্থান করত বা তাদের বিস্তার ঘটিয়েছিল। তৃতীয়ত হচ্ছে যে দ্বিতীয় নগরায়নের সূচনা, যেখানে কৃষি এবং নগরায়নের বিস্তার ঘটে বিভিন্ন ধরনের ধাতব বস্তুর ব্যবহারের মধ্যে দিয়ে, যেখানে লোহার ব্যবহারের ফলে বিভিন্ন কৃষিক্ষেত্রে উন্নতি আসে, যন্ত্রপাতির আবিষ্কার হয়, এবং এই আবিষ্কারগুলির মধ্যে দিয়ে কৃষিক্ষেত্রে যে বিভিন্ন ধরনের উন্নত মানের ফসল উৎপাদন হয়, কৃষি ব্যবস্থার উন্নতি হয়, এবং এই কৃষি ব্যবস্থার উন্নতির ফলে বিভিন্ন ধরনের যে ব্যবসা বাণিজ্য তার বৃদ্ধি ঘটে এবং দ্বিতীয় নগরায়নের সূচনা হয়। এবং এর মধ্যে যে মূল নগরগুলি ছিল বা বাণিজ্য কেন্দ্রগুলি ছিল সেগুলি ছিল রাজগৃহ, বারাণসী, চম্পা, শ্রাবস্তী এবং উজ্জয়িনী। তারপরে চতুর্থ যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে ক্ষমতার লড়াই বা মগধের সাম্রাজ্য বিস্তার। এই যে 16টি মহাজনপদ ছিল এদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংঘর্ষ বা বিবাদ লেগেই থাকতো, এবং ক্ষমতাকে নিয়ে বিভিন্ন ধরনের যুদ্ধ লেগেই থাকতো, যেখানে মূল পরবর্তীতে 4টি যে রাজ্য ছিল তাদের ক্ষমতা দখল করতে সক্ষম হয়, যেখানে মগধ, কোশর, বৎস এবং অবন্তী শেষের টিকে থাকে এবং ক্ষমতার লড়াই চলতে থাকে। কিন্তু এই যুদ্ধ বা এই বিবাদের মূল যে পর্যায় ছিল, যেখানে বিভিন্ন ধরনের ভৌগোলিক সুবিধা, উর্বর জমি, শক্তিশালী যে নেতৃত্বের মাধ্যমে মগধ সকল রাজ্যগুলিকে পরাজিত করে এবং ক্ষমতা দখল করে এবং এগিয়ে যায়। এবং মুদ্রা ব্যবস্থার
আরেকটি যে বৈশিষ্ট্য রয়েছে যে মুদ্রা ব্যবস্থার প্রচলন এবং অর্থনৈতিক উন্নতি বা অগ্রগতি, যেখানে ধাতব মুদ্রার ব্যবহার এই সময় শুরু হয়, যেখানে বার্টার ব্যবস্থার মাধ্যমে বস্ত্র বিনিময়ের মাধ্যমে বিভিন্ন ধরনের মুদ্রার ব্যবহার শুরু হয়, যেখানে পাঞ্চ মার্ক কয়েন্স বা ছাপযুক্ত মুদ্রার ব্যবহার এই সময় শুরু হয়, যেখানে বাণিজ্যিক লেনদেনের জন্য প্রচুর সুবিধা হয় এবং বাণিজ্য খুব মসৃণভাবে বা স্মুথলি হতে থাকে। এবং অর্থনৈতিক প্রভাব বলতে গেলে মুদ্রার প্রচলনের ফলে দূরবর্তী বা আন্তঃরাজ্য ব্যবস্থা বাণিজ্য ও নগর অর্থনীতিতে অভূতপূর্ণ বিস্তার ঘটে। মানে বিভিন্ন ধরনের রাজ্যের সঙ্গে এই মুদ্রা ব্যবস্থা প্রচলনের ফলে সুবিধা লক্ষ্য করা যায় এবং বিভিন্ন ধরনের বাণিজ্য একদম ভালো করে এগোতে থাকে। তো শেষে যে এই মহাজনপদগুলির ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করব, যেখানে মূল রয়েছে রাজনৈতিক বিবর্তন, যেখানে রাজতন্ত্র ও গণতন্ত্রের যে প্রশাসনিক বৈচিত্র্য সূচনা এই ষোড়শ মহাজনপদের আমলেই ঘটে এবং পরবর্তীতে রাজনৈতিক তত্ত্বের বিভিন্ন ভীতি এই সময় স্থাপন হয়। অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে দ্বিতীয় নগরায়ন, ধাতব মুদ্রার বিস্তার, উন্নত বাণিজ্য ব্যবস্থা ও প্রাচীন ভারতীয় অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করে। মানে অর্থনৈতিক যে বিভিন্ন অগ্রগতি এই সময় থেকেই শুরু হয়েছিল বলে মনে করা হয়। এছাড়া যে সাম্রাজ্যের গঠন, যে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলির মধ্যে থেকে শেষ পর্যন্ত ষোড়শ মহাজনপদের মধ্যে সংঘর্ষের মধ্যে প্রথমে 4 জন টিকে থাকে, তার পরবর্তীতে মগধ বিভিন্ন কৌশল বা সুবিধার জন্য তাদের যে একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা শুরু করে এবং মগধ টিকে থাকে। এর মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে সাম্রাজ্য গঠন এই সময় থেকেই শুরু হয় বা এই সময় আরও বিস্তৃতি লাভ করে। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল এতটুকুই ছিল। যদি তোমাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তো আমাদের সাথে যুক্ত হতে পারো। থ্যাংক ইউ।